রাতে রাজধানীতে ঘণ্টাব্যাপী ঝড়ো বাতাস, শিলাসহ ভারী বৃষ্টি। এক মাসের তাপপ্রবাহের পর প্রাণ প্রকৃতিতে শীতল পরশ। 3 ঠিকাদারের দ্বন্দ্বের গ্যাড়াকলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ, নির্মাণ কাজ গড়িয়েছে আদালতে। ইপিজেড পাচ্ছে দক্ষিণাঞ্চল, আসবে $150 কোটি বিনিয়োগ। উপজেলা নির্বাচন যেন পারিবারিক প্রতিযোগিতা। বালিয়াডাঙ্গিতে 2 চাচা 1 ভাতিজার লড়াই, সবাই স্থানীয় সংসদ সদস্যের স্বজন। দ্বিধাদ্বন্দ্বে ভোটাররা। সময় সংবাদের সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। তাপপ্রবাহে অতিষ্ঠ রাজধানীর জনজীবন কিছুটা স্বস্তির দেখা পেল রোববার রাতের বৃষ্টিতে। তবে ঝড়ো বাতাস, শিলাসহ বৃষ্টিতে কিছুটা বেগও পেতে হয়েছে নগরবাসীকে। এদিকে ঝড়ের সময় নির্মাণাধীন ভবনের দেয়াল ভেঙে পড়ে মোহাম্মদপুরে একজনের মৃত্যু হয়েছে, আহত অন্তত আরও 6 জন। রোববার রাত 10:30টার কাছাকাছি সময়ে রাজধানীতে শুরু হয় ঝড়ো হাওয়া। তার কিছুক্ষণ পরই শুরু হয় শিলা ও বজ্রসহ বৃষ্টি। মুহূর্তেই খালি হয়ে যায় রাস্তাঘাট। যেহেতু শিলটা পড়তেছে, শিলটা তো ক্ষতিকারক, আমাদের ফসলের জন্য ক্ষতিকারক, বাট এখানে এই অস্বস্তির পর যে একটা স্বস্তি পাচ্ছি আমরা, এটাই আমাদের জন্য অনেক বড়। টানা তাপ প্রবাহের পর কিছু সময়ের বৃষ্টিতে শীতল হয়ে যায় ধরণী। স্বস্তির দেখা মেলে নগর জীবনে, প্রাণ প্রকৃতিও যেন ফিরে পেয়েছে নবরূপ। সন্ধ্যার পরে এখন বৃষ্টি আসছে, শিলা পড়তেছে, প্রাণটা মানে অনেক জুড়ে হয়ে গেল। বৃষ্টি হওয়ার কারণে সবাই খুব আনন্দিত, তো আমরা সবাই উপভোগ করলাম বৃষ্টিটাকে। রাজধানীতে বাতাসের গতিবেগ ছিল 59 কিলোমিটার। এ সময় 36 মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টিপাতের যে ধরনটা সেটা হচ্ছে কালবৈশাখী। এই বৃষ্টিটা আরো কয়েকদিন থাকবে এবং এর ব্যাপ্তিটা বা অঞ্চলটা আরো বৃদ্ধি পাবে। সংবাদ, ঢাকা। এর আগে রোববার দিনের বেলায় জেলায় জেলায় ঝড় হয়, সেই সঙ্গে শিলাবৃষ্টি। এদিকে কিশোরগঞ্জে গাছ চাপায় সন্তানসহ প্রাণ গেছে 9 মাসের অন্তঃসত্ত্বা। খাগড়াছড়ি ও মৌলভীবাজারে বজ্রপাতে মা, ছেলেসহ 4 জনের মৃত্যু হয়েছে। তীব্র দাবদাহ আর ভ্যাপসা গরমে যখন অতিষ্ঠ জনজীবন, আবহাওয়ার এমন বৈরী পরিস্থিতিতে বৃষ্টি যেন শান্তির পরশ। রোববার দুপুরে মৌলভীবাজারের মেঘাচ্ছন্ন আকাশ ভেঙে নামে স্বস্তির বৃষ্টি, জুড়ায় প্রাণ প্রকৃতি। এদিকে সন্ধ্যার পর দেশের কয়েকটি জেলায় নামে প্রশান্তির বৃষ্টি। টাঙ্গাইলে এক পশলা বৃষ্টিতে কিছুটা শীতল হয় প্রকৃতি, স্বস্তি নেমে আসে জনজীবনে। তীব্র দাবদাহের পর ঝুম বৃষ্টি নেমে আসে ব্রাহ্মণবাড়িয়ার কয়েকটি এলাকায়ও। বৃষ্টির জন্য অনেক দোয়া হারাজ করা হয়েছে, আল্লাহর কাছে পানা চাওয়া হয়েছে, আল্লাহ বৃষ্টি দেন। জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং মানুষ গরমের তীব্র দাহ থেকে অনেকটাই প্রশান্তি পাচ্ছে। গরমে অনেক মানুষ আপনার অসুস্থ হয়ে গেছে, এই বৃষ্টিটা দেওয়াতে এটা আবার একটা বড় একটা নিয়ামত। আমরা শুকরিয়া জানাই মহান সৃষ্টিকর্তার কাছে। আগামী কয়েকদিন সারা দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া বিভাগ। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। অন্য প্রসঙ্গ, 3 বিদেশি ঠিকাদার প্রতিষ্ঠানের দ্বন্দ্বে বন্ধ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ। এরই মধ্যে বিষয়টি গড়িয়েছে আদালতে। তাই রায় না পাওয়া পর্যন্ত এক্সপ্রেসওয়ের বাকি কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। যদিও আরও আগেই ঋণ বন্ধ করে দেয় 2টি ব্যাংক, তাই এখন রায়ের অপেক্ষায় সেতু কর্তৃপক্ষ। কদিন আগেও ব্যস্ততায় থাকা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ হঠাৎই বন্ধ। শ্রমিক শূন্য পুরো এলাকা। কাউরান বাজার, মগবাজার, মালিবাগ হয়ে প্রায় কমলাপুরে যাওয়া এক একটি পিলার, গার্ডার, টি গার্ডার পড়ে আছে, নেই কোনো কর্মযোগ্য। আজকে আমার আসতে দিদি বলতে কাজ শোনা যাবে, কিন্তু প্রজেক্টটা অনেক ভিতরে অনেক বড়, কাজটা এইদিকে হয়েছে, এইদিকে কাজ। কথা ছিল চলতি বছরই শেষ হবে অগ্রাধিকারমূলক উন্নয়ন প্রকল্প ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এই সময় কাজ চলার কথা দ্রুত গতিতে, কিন্তু হঠাৎ প্রকল্পের কাজ কেন বন্ধ হলো তা নিয়েই প্রশ্ন। একটু পেছনে যাওয়া যাক। 2011 সালে দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ পায় থাইল্যান্ডের কোম্পানি ইতালথাই। তবে অর্থ জোগাড় করতে না পারায় 8 বছরেও শুরু হয়নি কাজ। 2019 সালে চাইনিজ 2 কোম্পানি শ্যানডং ইন্টারন্যাশনাল আর সিনোহাইড্রোকে যুক্ত করে শুরু হয় কাজ। এই কাজে 3 প্রতিষ্ঠানের শেয়ার যথাক্রমে 51, 34 ও 15 ভাগ। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ হলো এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্বাহী প্রতিষ্ঠান।
প্রকল্পের চুক্তি অনুযায়ী নির্মাণ ব্যয়ের ৭৩ ভাগ যোগান দেবে বিনিয়োগকারী প্রতিষ্ঠান আর ২৭ ভাগ দেবে বাংলাদেশ সরকার। কিন্তু এরই মধ্যে ঠিকাদার প্রতিষ্ঠানের মধ্যে চলমান দ্বন্দ্ব গিয়ে পৌঁছেছে আদালতের গোড়ায়। ফলে বন্ধ হয়ে যায় নির্মাণ কাজ, সেই সঙ্গে ঋণ সহায়তা বন্ধ করে দিয়েছে ঋণদাতা দুই ব্যাংক। তাই শঙ্কায় এখন পুরো প্রকল্প। দুই পক্ষের বাইরে তো একটা ঠিকাদার কোম্পানিও রয়েছে, সেই ঠিকাদার কোম্পানিকেও আমরা অনুরোধ করছি এবং দুই পক্ষকে আমরা অনুরোধ করেছি, লিখিতভাবে করেছি, তারা যেন কোনোভাবে কাজটাকে বন্ধ না করে, কারণ এটি একটি মানে শেষ তাড়াতাড়ি আমরা করতে চাই নির্ধারিত সময়ের মধ্যে। কিছুটা কমে গিয়েছে কাজের গতি তাদের মামলা এবং আইনগত জটিলতার জন্য, কিন্তু কোনো জায়গায় কাজ করছে তারা। চুক্তির শর্ত মতে কোনো প্রতিষ্ঠান অর্থ জোগাড়ে ব্যর্থ হলে বাকি প্রতিষ্ঠান চাইলেই তার শেয়ার নিয়ে নিতে পারবে। তাই সেদিকেই আগ্রহ চীনা প্রতিষ্ঠান দুটির। অন্যদিকে অর্থ জোগান না দিয়েই নিজেদের শেয়ার ধরে রাখতে চায় ইতালথাই। কিছু আইনগত বিষয় নিয়ে মামলা রয়েছে, সেই মামলাটি চলমান থাকার কারণে দুটো জায়গায়, একটি হচ্ছে আরবিট্রেশন কেস হয়েছে এবং সেটার পাশাপাশি বাংলাদেশি আদালতেও তারা মামলা করেছে, যেটি হচ্ছে যে থাইল্যান্ডের একটি কোম্পানি এবং চাইনিজ একটি কোম্পানির মধ্যে। এই মামলার ফলাফলের উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ হয়তো নিতে হবে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন কেবলমাত্র হাতিরঝিলার পান্থপথের অংশেই কিছু কাজ এখন চলমান রয়েছে। বন্ধ পড়ে থাকা এসব মেশিনই এখন সাক্ষী দিচ্ছে সরকারের সর্বোচ্চ গুরুত্ব থাকা এই প্রকল্পের স্থবিরতার। অসহায় সেতু কর্তৃপক্ষ, যেহেতু আদালতে গড়িয়েছে দুই ঠিকাদার প্রতিষ্ঠানের রশি টানাটানি, তাই এখন তারা তাকিয়ে আছে সেই রায়ের দিকে। দ্রুত এটি নিষ্পত্তি হবে এখন সেই প্রত্যাশাই কর্তৃপক্ষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ভোটের মাঠে লড়াই করেন ভাইয়ে ভাইয়ে কিংবা বাবা ছেলে, সংসদ সদস্য থেকে উপজেলা, এমনকি ইউনিয়ন চেয়ারম্যানের রাজনৈতিক বলয় বা নেতৃত্ব একই পরিবারের হাতে। এবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলা নির্বাচনেও চেয়ারম্যান পদে লড়াই করছেন সেই পরিবারেরই দুই ভাই ও ছেলে। তারা হলেন স্থানীয় সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনের দুই চাচা ও এক ভাই। ১,৬০,৬০০ জন ভোটারের উপজেলা ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলা নির্বাচনে 4 প্রার্থীর 3 জনই লড়ছেন একই পরিবার থেকে। স্বাধীনতার পর থেকেই এই এক পরিবারের কাছে বৃত্তবন্দী বালিয়াডাঙ্গির রাজনৈতিক নেতৃত্ব। নির্বাচনে মোটরসাইকেল প্রতীকে মোহাম্মদ আলী, তারই ছেলে আলী আফসার মুকুট প্রতীকে ও ছোট ভাই শফিকুল ইসলাম ভোট করছেন আনারস প্রতীক নিয়ে। আবার দুই ভাইয়ের আপন ভাতিজা হলেন স্থানীয় সংসদ সদস্য সুজন আর বড় ভাই ঠাকুরগাঁও 2 আসনের 7 বারের সাবেক এমপি দবিরুল ইসলাম। তবে ভোটের মাঠে সরব শুধুমাত্র মোহাম্মদ আলী ও শফিকুল ইসলাম। প্রচারণার শুরু থেকেই মোহাম্মদ আলীর অভিযোগ, স্থানীয় এমপি ও ভাতিজা সুজন শফিকুল ইসলামকে সরাসরি সমর্থন দিয়ে প্রভাব বিস্তার করছে। এই এমপি সাহেব তার সন্ত্রাসী বাহিনী ওই পক্ষে নামিয়ে দিয়েছে, তারা হয়তো একটা করার চিন্তা ভাবনা। আমার প্রিয় তো একটা প্রভাব, মানুষ যাকে ভালোবাসে তার পক্ষে প্রভাব আলটিমেট করবে, ভালোবাসে একটা প্রভাব তো পড়বেই। এমন পরিস্থিতিতে প্রার্থী বাছাইয়ে দ্বিধাদ্বন্দ্বে ভোটাররা চান ভোটের সুষ্ঠু পরিবেশ। মাজহারুল ইসলাম সুজন ভাই ঠাকুরগাঁও 2 আসনের এমপি এবং ওনার চাচা উপজেলা প্রার্থী, ওনার ছোট চাচা উপজেলা প্রার্থী। দুই ভাই করতে ওরা জাননি, এখন যদি জাত দুনা ভাইতে আমরা কি করবো? ঝগড়া বিবাদ যাতে না হয়, এটাই আমরা চাচ্ছি। আর অভিযোগের বিষয়ে কিছুই জানেন না বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা। তবে নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি। আমাদের আচরণবিধিতে বলা আছে যে মাননীয় সংসদ সদস্য উনি বাড়িতে থাকতে পারবেন, কিন্তু কোনো জনসভা বা গণসংযোগ করতে পারবেন না। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে এমপি সুজনের ব্যক্তিগত সহকারী ও স্ত্রী শফিকুল ইসলামের পক্ষে বিভিন্ন জনসভায় ভোট চাইছেন। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, ঠাকুরগাঁও। সময় সংবাদে আরও থাকছে, স্মার্ট স্কুল বাস যুগে বন্দরনগরী চট্টগ্রাম, ভাড়া মাত্র 5 টাকা। শিক্ষার্থীদের অবস্থান জানা যাবে SMS এ, থাকছে GPS ট্র্যাকার, GIS প্রযুক্তি। সেতু ও পায়রা বন্দরকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলে প্রথমবারের মতো গড়ে তোলা হচ্ছে রফতানি প্রক্রিয়াকরণ এলাকা EPZ। 1400 কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়ন হচ্ছে সম্পূর্ণ দেশীয় অর্থায়নে। বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন তৌকিব বেদা।
দক্ষিণাঞ্চল বরিশালে এবার নির্মাণ করা হচ্ছে দেশের দ্বিতীয় বৃহৎ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা ইপিজেড। পদ্মা সেতু এবং পায়রা সমুদ্র বন্দরের পূর্ণাঙ্গ সুফল পেতে এ প্রকল্প হাতে নেয় সরকার। অধিগ্রহণকৃত জমি বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজার কাছে হস্তান্তর করা হয়েছে। কিছুদিনের মধ্যে শুরু হচ্ছে নির্মাণ কাজও। ঢাকা কুয়াকাটা মহাসড়কের পাশে পটুয়াখালীর আউলিয়াপুরের এই খোলা মাঠকে অধিগ্রহণ করা হয়েছে ইপিজেডের জন্য। 410 একর জমির উপর গড়ে উঠবে 306টি শিল্প প্লট। ইপিজেড পূর্ণাঙ্গ চালু হলে এখানে প্রায় $153 কোটি বৈদেশিক বিনিয়োগ এবং প্রতি বছর $186 কোটি আয় হবে। ইপিজেড হলে এখানে প্রায় 1 লাখ মানুষের কর্মসংস্থান হবে এবং ইপিজেডের আশেপাশে যারা তারাই অগ্রাধিকার পাবে। জমিটা আমরা বুঝে নিয়েছি জেলা প্রশাসক মহোদয়ের কাছ থেকে, এখন এখানে মাটি বরাদ্দের কাজ শুরু হবে। দ্রুত রপ্তানি করার সুযোগ থাকায় পটুয়াখালী ইপিজেডের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেশি। ইপিজেড যেখানে ডেভেলপ হয়েছে আপনারা দেখছেন যে বিরাট একটা ওয়ার্কফোর্স কাজ করে। এই ওয়ার্কফোর্সের একটা যদি হয় আমাদের এখানে আর্থসামাজিক অবস্থা অনেকভাবে উন্নতি হবে। এদিকে ইপিজেড নির্মাণে স্থানীয়রা খুশি হলেও জমি অধিগ্রহণে মৌজা দর কম নির্ধারণ করায় ক্ষোভ প্রকাশ করেছেন জমি মালিকরা। বর্তমান রেট হইতে প্রায় 23,000 টাকার মতো শতাংশ প্রতি, কিন্তু আমাদেরকে দেওয়া হয়তো 16,000 টাকা করে। সম্পূর্ণ দেশীয় অর্থায়নে গৃহীত এই প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজা। এর ব্যয় ধরা হয়েছে 1443 কোটি টাকা। 2026 সালের জুনের মধ্যে প্রকল্পটি শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। সময় সংবাদ। দেশের প্রথম জেলা হিসেবে বন্দরনগরী চট্টগ্রাম প্রবেশ করেছে স্মার্ট স্কুল বাস যুগে। স্মার্ট কার্ড ব্যবহার করে নির্দিষ্ট ডিভাইসে কার্ড পাঞ্চের মাধ্যমে নগরীর বিভিন্ন পয়েন্ট থেকে বিআরটিসির দ্বিতল বাস করে বিদ্যালয়ে আসা যাওয়া করতে পারবেন শিক্ষার্থীরা। কার্ড পাঞ্চ করার সঙ্গে সঙ্গে খুদে বার্তা চলে যাবে অভিভাবকদের কাছে। ভাড়া হিসেবে কার্ড থেকে কেটে নেওয়া হবে 5 টাকা। নূরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। স্মার্ট কার্ড ব্যবহার করে স্কুল বাসে প্রবেশ করছে শিক্ষার্থীরা। নগরের বিভিন্ন পয়েন্ট থেকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত বিআরটিসির 10টি স্মার্ট স্কুল বাসের নির্দিষ্ট ডিভাইসে কার্ড পাঞ্চ করে ওঠার মাধ্যমে শিক্ষার্থীদের স্কুল যাত্রা হয়ে উঠেছে নিরাপদ ও আরামদায়ক। কোনো শিক্ষার্থী বাসে ওঠার সময় নির্দিষ্ট ডিভাইসে কার্ড পাঞ্চ করলে অভিভাবকের কাছে সাথে সাথে চলে যাচ্ছে খুদে বার্তা। একইভাবে বাস থেকে নামলে খুদে বার্তা পৌঁছে যাচ্ছে অভিভাবকের মোবাইলে। এছাড়া হাজিরা যন্ত্রে চাপ দিলেই ভাড়া হিসেবে কার্ড থেকেই কেটে নেওয়া হবে 5 টাকা। স্কুল বাসের ভেতরে স্থাপন করা সিসি ক্যামেরার আইপি অ্যাড্রেসও দেয়া আছে অভিভাবকদের। এর মাধ্যমে অভিভাবকরা ঘরে বসেই স্কুল বাসের ভেতর সন্তান কি করছে তা সরাসরি দেখতে পারবেন। প্রতিটি বাসে জিপিএস ট্র্যাকার, জিআইএস প্রযুক্তি স্থাপনের ফলে নজরে রাখা যাবে বাসের গতিবিধি। অনেক ভালো লাগতেছে, এটা সুবিধা হয়েছে অনেক। গার্ডিয়ানের টেনশন থাকে না, ওরা মেসেজ পাচ্ছে, আমরা উঠলে আবার নামার সময় মেসেজ পাচ্ছে। মারা নিশ্চিত হচ্ছে যে আমরা সেফ আছি বাসের মধ্যে। স্মার্ট স্কুল বাস চালু হওয়ায় দুশ্চিন্তা অনেকটাই দূর হয়েছে বলে জানান অভিভাবকরা। আমার বাচ্চা যাচ্ছে, নামতেছে গাড়ি থেকে, উঠতেছে, ওগুলো আমি বাসা থেকে দেখতে পাচ্ছি। মহৎ, এটা ভালো উদ্যোগ, আমরা খুব খুশি। এটা স্কুল বাস মনিটরিং এর সাথে যুক্ত ব্যক্তিরা জানান এর মাধ্যমে শিক্ষার্থীদের যাত্রা নিরাপদ, সাশ্রয়ী ও অভিভাবকদের ভোগান্তি অনেকাংশে কমে আসবে। চট্টগ্রামে 5টি রুটে বর্তমানে এই বাসগুলো চলছে এবং 10টি বাস। প্রত্যেকটা গাড়িতে দুতলা বাসে 2টা ক্যামেরা আমরা ফিট করে দিয়েছি। যখনই ক্যামেরা ভিউতে ক্লিক করে কোন একজন অভিভাবক 2টা ক্যামেরা একসঙ্গে শো করে। পতেঙ্গা হালিশহর এলাকার শিক্ষার্থীদের কথা চিন্তা করে ভবিষ্যতে আরো 10টি বাস নামানোর পরিকল্পনা রয়েছে। আমরা যে বাসটিতে আছি এটি বাংলাদেশের প্রথম স্মার্ট স্কুল বাস, যে বাসে উঠতে গেলে কার্ড পাঞ্চের মাধ্যমেই শিক্ষার্থীদেরকে বাসে উঠতে হয়। এতে একদিকে যেমন শিক্ষার্থীদের ভোগান্তি অনেকটা কমেছে, তেমনি অভিভাবকরা থাকে টেনশন মুক্ত। চট্টগ্রামের স্মার্ট স্কুল বাস থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। নারী টি-20 সিরিজের খবর। 5 ম্যাচ সিরিজের চতুর্থ টি-20তে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। ব্যর্থতা ঘোচাতে ব্যাটারদের পাশাপাশি বোলারদের আরও দায়িত্ব নেওয়ার তাগিদ দিয়েছেন স্পিনার নাহিদ আক্তার। সিলেট থেকে দিগন্ত সিংহের ক্যামেরায় রিপোর্ট।
টানা 3 টি-20তে ভারতের কাছে বিপর্যস্ত হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। হ্যাট্রিক হারে সিরিজ হাতছাড়া হয়েছে দিগার সুলতানা জ্যোতিদের। বিশ্বকাপের আগে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং সব বিভাগেই ধারাবাহিক ব্যর্থতায় চিন্তায় টিম ম্যানেজমেন্ট। ভারতের বিপক্ষে চতুর্থ টি-20-র আগে অনুশীলনে ঘুরে ফিরেই উঠে এসেছে ক্রিকেটারদের গেল 3 ম্যাচের। কোনো একদিন হয়তো আমাদের স্টার্টিংটা ভালো হচ্ছে, হয়তো আমরা ফিনিশিংটা ভালো দিতে পারছি না, বা কোনো দিন আমাদের স্টার্টিংটা ভালো হচ্ছে না, আমাদের ফিনিশিংটা ভালো হচ্ছে, দেখা যাচ্ছে মিডিলে যে একটু আমরা ল্যাকিং আমাদের হচ্ছে, সো এটা নিয়ে কাজ করছি। বোলিংটাও আমাদের হচ্ছে, দেখা যাচ্ছে আমরা পাওয়ার প্লেতে একটু বেশি দিয়ে ফেলছি, যার কারণে আসলে পরবর্তীতে ব্যাক করাটা একটু আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। নাহিদা বলছেন পার্টিকুলার একটা জায়গায় নাকি আটকে আছে দল। ক্রিকেটাররাও কেউ আনারই নয়, তাই চতুর্থ ম্যাচে জয়ের জন্য ব্যাটারদের পাশাপাশি বোলারদেরও সতর্ক হওয়ার তাগিদ নাহিদার। পাওয়ার প্লেতে রান দেওয়ার ক্ষেত্রে আরও হিসেবি হওয়া উচিত বলেই মনে করেন এই স্পিনার। একটা জয় বদলে দিতে পারে পুরো দলের আত্মবিশ্বাস, তাই নির্ভর ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়াতে পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ। যারা খেলছে তারা সবাই কিন্তু অলমোস্ট 6-7টা করে ম্যাচ খেলে ফেলছে, এমন তো না যে কেউ আসলে ইয়াং বা একটা ম্যাচ নতুন স্টার্ট করছে। আমি মনে করি যে তারা এনাফ ম্যাচ খেলছে এবং সামনেও খেলবে, সো তাদের মধ্যে সেই ক্যাপাবলটা আছে যে আসলে সামনে ভালো করার। লোয়ার অর্ডারের ব্যাটারদেরও আরও দায়িত্ব নেওয়ার পরামর্শ দিয়েছেন নাহিদা আক্তার। স্টার্টিংটা ভালো দিলাম, শেষে আমরা যারা লেটারের ব্যাটার আসছে আমরা ফিনিশিং করতে পারছি না, সো এই জায়গাটা আমাদের একটু কাজ করতে হবে, আমরা এটা নিয়ে কাজ করছি। পারভিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। রাতে রাজধানীতে ঘণ্টাব্যাপী ঝড়ো বাতাস, শিলাসহ ভারী বৃষ্টি। 1 মাসের তাপপ্রবাহের পর প্রাণ প্রকৃতিতে শীতল পরশ। 3 ঠিকাদারের দ্বন্দ্বের গাড়াকলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ নির্মাণ কাজ গড়িয়েছে আদালতে। ইপিজেড পাচ্ছে দক্ষিণাঞ্চল, আসবে $150 কোটি বিনিয়োগ। এই ছিল সময় সংবাদে। এই সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী তোহা খান তামিম। মাহাদি, আপনাকে ধন্যবাদ। এই সময়ের বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়ের।